হোয়াটসঅ্যাপ কিউট বাডিস, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য আরও একটা কোরিয়ান মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটা একটা রিভেঞ্জ ড্রামা হতে চলেছে। তো আমরা আর কোনো কথা না বলে সরাসরি এক্সপ্লেনে চলে যাই। এর আগে একটা প্রশ্ন, এটা কি কোনো ব্যালেরিনার রিভেঞ্জের স্টোরি? সেটার উত্তর হচ্ছে না। একজন ব্যালেরিনার জন্য পুরো একটা গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়া একজন বন্ধুর গল্প এটা। রিসেন্টলি ভাইরাল হওয়া এই রিভেঞ্জ স্টোরি মুভি আমরা কম বেশি সবাই দেখেছি, সেটা হলো অ্যানিমেল। তবে এই মুভিতে ভায়োলেন্স আর গোর খুব বেশি। যাই হোক, সেটা তোমরা গল্পেতে দেখতে পাবে। তো সিনেমাটা যখন শুরু হয় আমরা একটা সুপার শপ দেখতে পাই। সেটা ক্যাশ কাউন্টারে একটা ছেলে বসে রয়েছে আর সে মোবাইল দেখছিল। এমন সময় সেখানে কিছু গুন্ডা চলে আসে আর জিনিসপত্র লুটপাট করতে থাকে। তারা ছেলেটার কাছে টাকা চাইলে সে রাজি হয় না। তখন তাকে ছুরির ভয় দেখানো হয়, এই জন্য সে সবগুলো ক্যাশ গুন্ডাগুলোকে দিয়ে দেয়। এমন সময় একটা গুন্ডা জিজ্ঞেস করে তোমার পিছনের বক্সে কি আছে। ছেলেটা খুব ভয় পেয়েছিল। সে বলে আমি নতুন পার্ট টাইম চাকরি করি, তাই কোথায় কি আছে আমি জানি না। গুন্ডাগুলো বক্সটা নিতে চাবে, এমন সময় একটা মেয়ে শপে চলে আসে। সে একটা জিনিস নিয়ে কাউন্টারে ছেলের উপর টাকা দেয়। গুন্ডাগুলো তখন পাশে দাঁড়িয়েছিল। ক্যাশের ছেলেটা বলে কাউন্টারে কোনো টাকা নেই, তাই সে এক্সচেঞ্জ দিতে পারবে না। মেয়েটা দেখে সব টাকা গুন্ডাগুলো নিজেদের ব্যাগে ঢুকিয়ে ফেলেছে, তাই সে বলে আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চেঞ্জ নিয়ে নিচ্ছি। এরপরে সে ব্যাগের ভিতর থেকে চেঞ্জ নিয়ে নেয়। এটা দেখে গুন্ডার মাথা একদম গরম হয়ে যায়। সাধারণ একটা মেয়ে তার পকেট থেকে টাকা নেবে, তখন সে মেয়েটাকে মারার জন্য যায়। কিন্তু সে কোনো সাধারণ মেয়ে ছিল না, সে ছিল একটা ওয়েল ট্রেন্ড ফাইটার। এক ঝটকায় গুন্ডাগুলোকে সে মেরে মাটিতে শুইয়ে দেয়। এরপর মেরে মেরে তাদের অবস্থায় খারাপ করে দেয়। মেয়েটার সাহস আর শক্তি দেখে কাউন্টারের ছেলেটা হা করে দাঁড়িয়ে থাকে। মেয়েটার নাম হচ্ছে ওকজো। এরপর আমরা ব্যালের পারফরমেন্স দেখতে পাই। সেখানে মিন নামের একটা মেয়েকে দেখতে পাই। মিনকে দেখে মনে হচ্ছে সে সবার সামনে পারফর্ম করতে একটু ভয় পাচ্ছে। এমন সময় আরেকজনের ধাক্কা লেগে মিন পড়ে যায়। সেখান থেকে সিন আবার ওকজোর উপর ফোকাস করে। সে টেবিলে বসে খাবার খাচ্ছিল। এমন সময় তার কাছে মিনের কল আসে। মিন ওকজোকে বলে তার বাসায় আসতে, তাই ওকজো খাবার শেষ করে মিনের সাথে দেখা করতে তার বাসায় যায়। কিন্তু বাসার কোথাও সে মিনকে দেখতে পায় না। মিনের বেডরুমে একটা গিফট বক্স রাখা ছিল। সেখানে ওকজো একজোড়া ব্যালে শু আর একটা লেটার দেখতে পায়। সেখানে লেখা ছিল শুধুমাত্র তুমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। এটা দেখে ওকজো দ্রুত ওয়াশরুমে চলে যায়। সে সেখানে মিনের নিথরদেহে পড়ে থাকতে দেখে। মিন বাথটাবে হাতের শিরা কেটে আত্মহত্যা করেছে। মিনের লাশ দেখে ওকজোর মন ভেঙে যায়। মিন তার একমাত্র ফ্রেন্ড ছিল, আর সে মিনের সাথে সময় কাটাতে খুব বেশি পছন্দ করত, তাই সে অনেক রাগ করে। ওকজু ছাদে গিয়ে প্রথমে পরিচয়ের দিনটা তাতে মনে পড়েছিল, যেখানে ওকজুর জন্মদিন ছিল। মিন তখন একটা কেক শপে কাজ করত। দোকান বন্ধের সময় ওকজু নিজের জন্য একটা কেক কিনতে যায়। মিন বলল দ্রুত বলো, আমি কোন দোকান বন্ধ করে দেব। এরপর ওকজু একটা কেক পছন্দ করলো। মিন বলে এটা কার জন্য? ওকজু বলে তার নিজের জন্য, কারণ তার জন্মদিন আজকে। আর এমন একটা সময় ওকজুকে মিন চিনে ফেলে। তার ছোটবেলায় একসাথে স্কুলে পড়াশোনা করেছিল তারা। এরপর মিন আর ওকজু একটা ডাইনিং গিয়ে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করে। মিন বলে তুমি এখন কি করো? ওকজু বলে সে এখন বডিগার্ডে কাজ করে। সে ধনী মানুষদের পার্সোনাল বডিগার্ড হয়ে তাদের নিরাপত্তা দেয়। এমন দুঃসাহসিক কাজের কথা শুনে মিন অবাক হয়ে যায়। সেই সাথে সে অনেক খুশি হয়। নিজের ব্যাপারে মিন বলে সে নাচতে অনেক পছন্দ করে, এখন ব্যালেরিনা হওয়ার চেষ্টা করছে। সেই সাথে সে ওই কেক শপে কাজ করে। এইভাবে কথায় কথায় তাদের ফ্রেন্ডশিপ হয়ে যায়। এরপর সিন থেকে আবার প্রেজেন্টে চলে আসে। মিনের সুইসাইড নোটে সে একটা শেফের নাম দেখতে পায়। মিন সেখানে কোনো কারণে তাকে ধন্যবাদ জানিয়েছে। ওকজু সে শেফের ব্যাপারে ইন্টারনেটে সার্চ করে, কিন্তু ওই শেফের ব্যাপারে সে তেমন কিছুই জানতে পারে না। এরপর সে মিনের সাথে তার ছবিগুলো দেখতে থাকে আর পুরনো কথাগুলো বারবার মনে করতে থাকে। ওকজু খুব শক্ত মনের মেয়ে, সে এত সহজে কান্না করার মতো মানুষই না। এজন্য সে একদমই কান্না করছে না, কিন্তু ভেতরে ভেতরে সে একদম ভেঙে পড়েছে। আসলে সে একটু গম্ভীর প্রকৃতি ছিল বলে তার তেমন কোনো বন্ধুই ছিল না, কিন্তু তার একটা মাত্রই বন্ধু ছিল মিন। সে এখন নেই। এমন সময় মিনের ফোন একটা কল আসে। সে কল রিসিভ করে একজন বলে তুমি কাল আমার সাথে বিচে দেখা করো। আমি কয়েকদিন ধরে দেখছি তুমি আমার সাথে ঠিকমতো কথাই বলছো না, আর আমার কথা মতো কাজই করছো না। ওই লোকটার নাম হচ্ছে চই। পরের দিন ওকজু চইকে দেখার জন্য ওই ব্রিজের নিচে চলে যায়, কিন্তু সে চইকে চিনতে পারে না, বুঝতে পারে না। এজন্য কোনটা চই সে বুঝতে পারছিল না। তার আশেপাশে সবাইকে সে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। এমন সময় তার কাছে চইয়ের কল আসে, কিন্তু এবার সে কল রিসিভ করে না। চই তখন একটু দূরে দাঁড়িয়ে ড্রাগ বিক্রি করছিল। কিছুক্ষণ পর ওকজু বুঝতে পারে যে এ লোকটা চই। সে আরও কয়েকবার কল দিলেও ওকজু রিসিভ করে না, তাই চই নিজের গাড়ি গিয়ে বাড়িতে চলে যায়। তাকে ফলো করে ওকজু চইয়ের বাড়ি পর্যন্ত চলে আসে। ওকজু বাড়ির ভিতর উকি দিয়ে দেখে যে চইও তার মতো একজন মার্শাল আর্টিস্ট। চই বাড়ি ফিরেই নিজের রেগুলার প্র্যাকটিস শুরু করে দেয়। পরদিন সকালে প্র্যাকটিস করে চই তার কাজে বের হয়ে যায়। তখন ওকজু তালা খুলে তার বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে এসে একটা রুমে একটা সেক্স টয় দেখতে পায়।
এরপর সে এক জায়গায় অনেকগুলো পেন ড্রাইভও দেখতে পায়। প্রতিটা পেন ড্রাইভে একটা করে মেয়ের নাম লেখা। অকজু বুঝতে পারে যে চোই এখানে বিভিন্ন মেয়েকে এনে তাদের শারীরিক সম্পর্ক করত আর সেই ভিডিওগুলো এভাবে পেন ড্রাইভে রেখে দিত। সেখানে একটা পেন ড্রাইভে ভ্যালোরিনা নাম ছিল। এজন্য সে বুঝে ফেলে যে এটা মিনের পেন ড্রাইভ। অকজু দেখতে পায় চোই মিনের সাথেও সেম কাজ করেছে, আর এ কারণে মিন তার ভ্যালেরিনার ড্যান্সের দিন একদম ভয়ে ছিল। আসলে সত্যিটা হলো মিনকে রেপ করা হয়েছে, আর এই যন্ত্রণা সহ্য না করতে পেরে মিন আত্মহত্যা করে ফেলেছে। এই ভিডিও দেখে অনেক বেশি রাগ লাগে অকজুর। সে মনে মনে চিন্তা করতে থাকে সে চোইকে মেরেই তবেই শাস্তি দিবে, আর তাহলে আর কোনো মেয়ের অবস্থা তার ফ্রেন্ড মিনের মতো হবে না। এরপর আমরা চোইকে দেখতে পাই সে হেভেন্স নামের একটা ক্লাবের সম্পর্কে জানতে পারে। চোই ওই ক্লাবে যাবে বলে সিদ্ধান্ত নেয়। তখন সে আরও কিছু মেয়েকে পেতে পারে তার লালসা মেটানোর জন্য। এখানে আমরা আরেকটা বিষয় জানতে পারি, সে মেয়েদের তাদের ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে বারবার রেপ করত। যাই হোক, হেভেন্স ক্লাবের খবর অকজুর কাছেও চলে আসে। তাই সে দেরি না করে বোল্ড ড্রেস পরে ওই ক্লাবে চলে আসে। অকজু কিছুক্ষণ ওয়েট করার পর চোইকে দেখতে পায়। সে চোইকে চোখের ইশারায় সিডিউস করার ট্রাই করে, আর চোই তো এটাই দরকার ছিল। সে খুব সহজে অকজুর ফাঁদে পা দিয়ে বসে। এরপর সে অকজুর কাছে এসে গল্প করতে থাকে। অকজু এমন ভাব করতে থাকে যেন সে চোইয়ের কথায় খুব বেশি ইমপ্রেস হয়ে পড়েছে। এরপর চোই অকজুকে ড্রিঙ্কস করার অফার করে, আর তাদের মধ্যে এভাবে অনেক ধরনের কথা হতে থাকে। তারা একে অপরের পরিচয় জানতে পারে, আর নানা ধরনের কথাবার্তা যেগুলো অনেক সিক্রেট। অকজু কোনো কিছুতে তখন বাধা দিচ্ছিল না, আর সে যে আনকমফোর্টেবল ফিল করছে সেটাও বুঝতে দিচ্ছিল না। এরপর চোই অকজুকে নিয়ে তার গাড়িতে বসায়, আর এরপর একটা হোটেলে নিয়ে যায়। চোই এমন ভাব করছে সে হোটেলে যেন সে আর কখনোই আসেনি, কিন্তু সত্যটা তো এটাই যে সে ওই হোটেলের সব স্টাফকে চিনে, আর সব স্টাফরাও চোইকে চিনে। আর চোই এসব কাণ্ড কারখানা করে বেড়াতো, সব স্টাফরাই এ ব্যাপারে জানে। আর মেয়েদের হোটেলে আনার ব্যাপারেই সব আগে থেকে ক্যামেরা সেট আপ করে রাখছিল তারা। আর এভাবে ক্যামেরা সেট আপ করে রেখে মেয়েদের ভিডিও ধারণ করে তারা এভাবেই তাদেরকে ব্ল্যাকমেল করত, আর এভাবেই তারা তাদের কার্যক্রম চালাতো। হোটেল রুমে তারা দুজন মদ খেতে চায়। এরপর চোই অকজুর গ্লাসে নেশার ওষুধ মিশিয়ে দেয়, আর মদ খাওয়ার কিছুক্ষণ পর অকজু ঘুমে ঢলে পড়ে। আর এরপর চোই মুখে একটা মাস্ক লাগিয়ে নিজের কাজে নেমে পড়ে। ভিডিও রেকর্ড শুরু করে সে অকজুর উপর উঠে বসে। এরপর অকজুর কাপড় খুলতে শুরু করে দেয় সে। কিন্তু অকজু তো এমন কিছুর জন্যই আগে থেকে রেডি ছিল, আর তাই সে ড্রিঙ্কসটা খায়নি। অকজু ফাইট ব্যাক করলে দুজনের মধ্যে কঠিন মারামারি শুরু হয়ে যায়। যেহেতু চোইও অনেক ভালো ফাইটিং জানে, সে অনেক বেশি প্র্যাকটিস করে প্রতিদিন, তাই সে ভালোই ফাইট ব্যাক করতে পারে। আর এজন্য দুজনের মধ্যে কঠিন মারামারি শুরু হয়ে যায়। আর যেভাবে বললাম যে চোইও কিন্তু ভালো ফাইট করে, এজন্য ওই ফাইটটা কন্টিনিউ হতে থাকে বেশ কিছুক্ষণ ধরে। কিন্তু একটা সময় অকজু তাকে পেছন থেকে চেপে ধরে আর ছুরি দিয়ে তার মুখে একটা কাট মেরে দেয়। চোই শুয়ে চিৎকার শুরু করে দেয়। এরপর একজন লোক পিস্তল নিয়ে রুমে আসে। সে অকজুর দিকে গুলি চালায়, কিন্তু অকজু কোনো মতে নিজেকে বাঁচিয়ে রুম থেকে বের হয়ে আসে। এই পুরো হোটেলেই কিন্তু চোয়ের গুন্ডারা ছিল, এজন্য তার পিছে লেগে যায় সবাই। কিন্তু এমন সময় একটা ক্যাট নামে একটা ছেলে নিজের রুমে দরজা খুলে গুন্ডাটার হাত চেন সোটা দিয়ে পড়ে যায়। এরপর সেটা তার নিজের পায়ের উপরে পড়ে, এতে লোকটার পা দুই টুকরো হয়ে যায়। এরপর অকজু ক্যাট নামে ছেলেটাকে নিয়ে হোটেল থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই চোয়ের মুখের অপারেশন করা হচ্ছে, তার পুরো মুখে ব্যান্ডেজ রাখা হয়। একদিন হাসপাতাল তার সাথে দেখা করতে আসে তার বস। এই লোকের ড্রাগের ব্যবসায় চোই সামলে দিত। লোকটা বলে, আমি কতবার বলেছি তোমাকে যে এমন মেয়েদের চক্করে পড়বে না, দেখলে তো কি পরিণত হয়েছে তোমার। আর বোঝা যাচ্ছে যে মেয়ে কাজটা করেছে সে কোনো সাধারণ মেয়ে না। বস তাকে সাবধান করে বলে, তুমি যাই করো না কেন আমার ড্রাগের বিজনেস যেন বন্ধ না হয়। আর যদি আমার ড্রাগের বিজনেসে কোনো ক্ষতি করার তুমি চেষ্টা করো, বা তোমার কারণে যদি আমার ড্রাগের বিজনেসে কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তাহলে এটার জন্য কিন্তু তোমাকে অনেক খারাপ সময়ে পার করতে হবে। তবে সবার আগে তোমার কাজ হচ্ছে, যে মেয়ে তোমার এই কাজটা করেছে, তোমার সাথে এমন করেছে, আগে তুমি তাকে খুঁজে বের করো আর মেরে ফেলো, কারণ তোমার এই অবস্থা দেখে গ্যাংয়ের ছেলেরা ভয় পাচ্ছে। তুই বসকে বলে তার কথা মতোই কাজ করবে। এরপর একটা ডাইনারে ক্যাট আর অকজুকে আমরা দেখতে পাই। ক্যাট বলে ওই শয়তানগুলো প্রায় বিভিন্ন মেয়েকে এখানে নিয়ে এসে তাদেরকে রেপ করে, আর সেটা ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করে। আর ওই মেয়েগুলোর কাছে অনেক সময় টাকা চাওয়া হয়, অনেক সময় তাদেরকে বারবার রেপ করতে বাধ্য করা হয়। কিন্তু যে কাজটা তারা করে সেটা হচ্ছে মেয়েদেরকে দিয়ে ড্রাগস সেল করাতে বাধ্য করা হয়, আর যেটা কিনা সব থেকে খারাপ কাজ। হুমকি দেওয়া হয় ড্রাগ যদি বিক্রি না করে এসব ভিডিও পাবলিকে লিক করে দেওয়া হবে। তখন ভয়ে অনেকেই তাদের দলে কাজ করে।
আবার অনেকে এসব যন্ত্রণা সহ্য না করতে পেরে আত্মহত্যা করে ফেলে। ক্যাট বলে আমি সবসময় তাদেরকে মারতে চাইতাম, কিন্তু কখনো সাহস করতে পারতাম না। কিন্তু মনে হতো একদিন এমন কেউ আসবে যে তার রাজত্ব ধ্বংস করে ফেলবে। আর আজকে তুমি এসেছো, তোমাকে দেখে আমি অনেক ইন্সপায়ার্ড। তখন ওকজো বলে, তুমি ঠিক বলেছো, আমি তাদের কাউকেই এখন থেকে আর রেহাই দেব না, তাদের কাউকেই আর শান্তিতে আমি থাকতে দেব না। আর তার যত বস আছে সকল বসকে আমি শেষ করে ফেলবো। এরপর ওকজো তার ট্রেনার শামার সাথে দেখা করতে যায়। আর শামা কিন্তু তাকে অনেক দিন ধরে ট্রেন করে আসছিল। ট্রেনার তখন তাকে বলে, তুমি আমার সাথে দেখা করতে এসে ভালো করেছো। আমি জানি তুমি আমার সেরা স্টুডেন্ট, আর আমি তোমার উপর অনেক ভরসা করি। তুমি মন দিয়ে তোমার কাজে ফোকাস করো, আর মন দিয়ে সকল কাজগুলো তুমি হ্যান্ডেল করতে থাকো, তাহলে তুমি দেখবে যে ভালো ফাইটার হতে পারবে। এমন সময় ওকজো তার নিউ মিশনের ব্যাপারে খুলে বলে যে তার সাথে এতক্ষণ কি হয়েছে এবং এতদিন সে কিভাবে ছিল। আর তার ফ্রেন্ডের ব্যাপারেও খুলে বলে কিভাবে তার ফ্রেন্ড ব্ল্যাকমেলের শিকার হয়ে সে সারভাইভ করতে পারেনি, তাকে আত্মহত্যা করতে হয়েছিল। সে আরও বলে যে তার ফ্রেন্ডকে রেপ করা হয়েছে, আর এজন্যই মূলত সবকিছু শুরু হয়েছে। আর এখন যেভাবে হোক ওই গুন্ডাগুলোকে ওকজো মারতে চায়, আর এভাবে সে তার প্রতিশোধ নেবে। আর এজন্য তার কিছু ওয়েপন বা বন্দুক দরকার। সব কিছু শুনে শামা তাকে আশ্বস্ত করে এবং তাকে ওয়েপন দিতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর একটা ভ্যান ওই জায়গায় আসে। সে সেখান থেকে একটা বড় বুড়ি নেমে আসে। ভ্যানটা দেখতে সাধারণ হলেও ভ্যানের পেছনে মূলত বন্দুক আর বন্দুক। তারা ওকজোকে কিছু পিস্তল দেখায়, কিন্তু ওকজোর কোনোটাই পছন্দ হয় না। কিন্তু উপায় না থাকায় সে একটা বেছে নেয়। বুড়ো মহিলাটা ওকজোকে বলে, তোমার এই পিস্তল কেন লাগবে? তখন ওকজো বলে, আমি শিকার করতে বের হব। তখন মহিলাটা বলে, দাঁড়াও, তাহলে তোমাকে একটা ভালো অস্ত্র দেখাচ্ছি। এ বলে সে একটা ফ্লেম ফ্লেয়ার বের করে। সেটা দিয়ে অনেক দূর পর্যন্ত আগুন মারা যায়। এটা ইউজ করলে শুধু তার শিকার মরবেই না, একবার কয়লা হয়ে যাবে। ফ্লেম থ্রোয়ারটা বেশ পছন্দ হয় ওকজোর, তাই সে পিস্তলের সাথে একটা ফ্লেম থ্রোয়ারও নিয়ে নেয়। এরপর সে ক্যাটকে নিয়ে আবার নিজের বাসায় চলে আসে। বাসায় বসে ওকজো পিস্তলটা লোড করতে থাকে, যেন দরকার পড়লে সেটা ব্যবহার করা যায়। ক্যাট তাকে বলে, তুমি আমাকেও গুলি করা শিখাও, যেন দরকার পড়লে আমি ওইটা ইউজ করতে পারি আর তোমার জন্য কাজ করতে পারি। কিন্তু ওকজো তার এই কথার কোনো রিপ্লাই দেয় না, যার মাধ্যমে আমরা বুঝতে পারি ওকজো হয়তো ক্যাটকে পুরোপুরি ভরসা করতে পারছে না। যাই হোক, ক্যাট ওকজোকে বলে, আমাদের কাছে এখন যথেষ্ট অস্ত্র রয়েছে, এটাই বেস্ট সময় তাদের অ্যাটাক করার জন্য। ওকজো বলে, আগেরবারও আমি বেস্ট সময়ই অ্যাটাক করেছিলাম, কিন্তু শয়তানটাকে মারতে পারিনি। এবার তো তারা আরও বেশি সতর্ক হয়ে থাকবে, তাই আমাদেরও আরও কিছু সময় ওয়েট করতে হবে। এবার ওকজো একটা স্টোরে কিছু কেনাকাটা করতে যায়। তখন একটা খাবারের প্যাকেটে তার চোখ আটকে যায়। এই খাবারটা মিনের খুবই পছন্দের ছিল, তাই সে অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর পুরনো কথাগুলো তার আবারও মনে পড়তে থাকে। যাই হোক, কেনাকাটা শেষে ওকজো বাসায় ফিরে আসে। বাসায় ঢুকে সে বলে, ক্যাট দেখো, আমি তোমার জন্য মিল্ক চকলেট এনেছি। কিন্তু সে দেখে যে ক্যাট তো তার ঘরে নেই। বাসায় তো চই গুন্ডা নিয়ে তার অপেক্ষা করছিল। ওকজো বাসায় ঢোকার পর চই ওই গুন্ডাগুলোর উপর তার উপর অ্যাটাক করে ফেলেছিল। রুম অন্ধকার থাকায় ওকজো বেঁচে যায়। সে অন্ধকার জানলা দিয়ে লাফ দিয়ে প্রাণ নিয়ে পালায়। তবে চই তার বসকে বলে সে ওকজোকে মেরে ফেলেছে। বস তার কথা পুরোপুরি বিশ্বাস করে না। সে বলে, আমি কি তোমাকে বলেছিলাম মেরে ফেলার জন্য? আমি বলেছিলাম কে ওকে আমার সামনে ধরে আনবে, তারপর আমার সামনে ধরে এনে মারবে। আচ্ছা যাই হোক, মেরে দিয়েছো তো ভালোই হয়েছে, কিন্তু আমি ভাবছি তোমাকে আর ড্রাগসের ব্যবসা সামলাতে দেবো না, কারণ তোমার এই মেয়েবাজের জন্য আমার বারবার লসে পড়তে হয়। তাই এখন থেকে তুমি আর আমার কোনো কাজেরই না। এরপর চইকে বলে, তুমি শেষ একটা কাজ করে যাও। ক্যাট মেয়েটা মেবি কোনোতে দেখেছে, তাই না? তাই এবার তুমি ওকেও মেরে দাও। এ বলে সে সেখান থেকে চলে যায়। এরপর চই গুন্ডা লাগিয়ে ক্যাটকে অনেক টর্চার করে, প্রাণী প্রেশার স্প্রে করে তাকে অনেক কষ্ট দেওয়া হয়। তারপর ক্যাট এটা বলে না যে ওকজো এখন কোথায় রয়েছে। চই বলে, তুমি আমার পছন্দের মেয়েগুলোর মধ্যে একটা ছিলে, আমি কখনোই তোমাকে মারতে চাই না, আমি তোমাকে একটু পরেই ছেড়ে দিতাম। কিন্তু এখন যখন তুমি বললে না যে ওকজো কোথায়, তাহলে আমার কাছেও কোনো উপায় নেই। আচ্ছা যাই হোক, আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, তুমি শুধু আমাকে একটা বার বলে দাও যে ওকজো কোথায় রয়েছে আর তোমার সাথে তার কোনো কন্ট্যাক্ট হয়েছে কিনা, এরপর আমি তোমাকে ভালোই ভালোই চলে যেতে দেব। কিন্তু এত টর্চারের পরও ক্যাট মুখ খুলে না, তাই চই তার লোকদেরকে বলে আরও বেশি টর্চার করার জন্য। এরপর আমরা হোটেলের সিন দেখতে পাই। সেখানে হোটেলে এক স্টাফ ভিতরের রুমে বসে রেস্ট নিচ্ছিল। এমন সময় হোটেল রিসেপশনে বেল বাজলে সে চেক করার জন্য যায়, কিন্তু অনেকক্ষণ হলেও সে ফিরে আসে না। তখন রুমে থাকা আরেকজন লোক সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে। সে দেখে টেবিলের পিছে ওই লোকটার লাশ পড়ে রয়েছে, তাই সে চেক করতে সেখানে যায়। এটা ওই লোকটাই যার পা কিছুদিন আগে কাটা পড়েছিল। সে বাইরে আসার সাথে সাথে ওকজো তার মাথায় গান পয়েন্ট করে। লোকটা তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়।
অকজু বলে, বলো কোথায় গেলে চইকে পাওয়া যাবে। লোকটা বয়ে বয়ে সবকিছু বলে দেয়। তখন অকজু তাকে হেডশট দিয়ে মেরে ফেলে। এমন সময় আবার একটা ফ্ল্যাশব্যাক মেমোরি আমাদেরকে দেখানো হয়। একবার মিন অকজুকে একজোড়া জুতা গিফট করেছিল আর বলেছিল, আমি কিছুদিন পর নাচের জন্য রাশিয়া যাব, সেই সময় স্মৃতি হিসাবে আমি তোমাকে এই জুতাগুলো দিয়ে গেলাম। আজকে এসব মনে পড়ে অকজুর অনেক কষ্ট হচ্ছে। এরপর সে ওই জুতাটা পায়ে পড়ে ওই চইকে মারতে যায়। ওই লোকটা অকজুকে একটা বিল্ডিংয়ের ঠিকানা দিয়েছিল। অকজু খুঁজে খুঁজে সেখানে চলে আসে। সেখানে লিফটে তার সাথে আরও 3টা গুন্ডা পড়ে আর অকজু 3জনকে লিফটের ভিতরে শেষ করে ফেলে। একটা রুমে বড় আকারে ড্রাগসের কাঁচামালের চাষ হচ্ছিল। সেখানে গিয়ে অকজু বসকে দেখতে পায়। সে বসকে বলে, আমি একটা মেয়েকে খুঁজছি, দ্রুত বলে সে কোথায় রয়েছে, নয়তো এখানে একজনও জীবিত ফিরে যাবে না। মুখে রক্ত, হাতে পিস্তল আর চোখে রাগ দেখে বস চিনে ফেলে যে এটাই সে মেয়ে যে চইয়ের মুখে ছুরি মেরেছিল। বস বলে, আরে ওখানে কেন, এসো এসো, তোমার সাথে আমার অনেক জরুরি কথা রয়েছে। কিন্তু অকজুর এখন জরুরি কথা শোনার কোনো সময় নেই, তাই সে বসের মাথায় হেডশট বসিয়ে দেয়। এটা থেকে বাকি গুন্ডাগুলোর আত্মা তো একদম উড়াল দেওয়ার মতো অবস্থা। ঠিক এমন সময় তার পিস্তল কাজ করা বন্ধ করে দেয় আর সবগুলা গুন্ডা একদম তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু অকজুর ফাইটিং স্কিলই বা কম কিসের, সে হাত দিয়ে মেরেই অর্ধেক গুন্ডাকে একদম মাটিতে শুইয়ে দেয়। এই মারামারি দেখলে আপনার জন উইক বা দ্য রেডের মতো মুভিগুলো ফাইটিং সিনের কথা একদম মনে পড়ে যাবে। পার্থক্য হলো সেগুলোতে ফাইটার হলো একজন পুরুষ মানুষ আর এটাতে একজন মেয়ে। অকজু কয়েকটা গুন্ডাকে অনেক বাজেভাবে মারে, ফ্লোরে মাথা চেপে ধরে গুলি করে মেরে ফেলে সবাইকে। আর এরপর সবাইকে মারা শেষে সে চইকে মারার জন্য যায়। একটা অন্ধকার ফ্লোরে আসার পর সে দেখে একটা লোক কাঠ চালিয়ে তার দিকে আসছে। কাঠের পেছনে পড়েছিল ক্যাট, তার শরীরের অবস্থা অনেক খারাপ। গুন্ডাগুলো তাকে এতটা অত্যাচার করেছে যে সে এখন উঠে দাঁড়াতে পারছে না। অকজু ওই লোকটাকে মারতে যাবে, ঠিক এমন সময় চই অকজুর দিকে গুলি করে। গুলিটা তার গায়ে না লাগলেও শটগানের জোর আওয়াজে সে অজ্ঞান হয়ে যায়। তখন ওই লোকটা বলে, যাক বস, তুমি ঠিক টাইমে চলে এসেছো, নয়তো আমি এখনই মারা পড়তাম। তুমি এখন আমাকে এই মেয়েটাকে মারতে বলবে তাই না? দাঁড়াও, দেখো আমি ওর কি অবস্থা করি। এটা বলে লোকটা অকজুকে মারার জন্য সেখানে যায়, কিন্তু চই তার মাথায় গুলি করে তাকেই মেরে ফেলে। আসলে এটা চই নিজের শিকার, সে অন্য কাউকে ওর গায়ে হাত লাগাতে দেবে না। নিজেকে সামলে অকজু কাঠের পিছনে কভার নেয়। চই বলে, আর কেউ বেঁচে নেই, শুধু তুমি আর আমি। এটা বলে তার দিকে আসতে নেবে, এমন সময় ক্যাট চইয়ের দিকে গুলি চালিয়ে দেয়। আসলে চই ভুলে গিয়েছিল যে ক্যাট এখনো জীবিত রয়েছে, আর এর সুযোগে অকজু চইকে আরেকটা গুলি করে দেয়। দুইটা গুলি খেয়ে চই একদম নকআউট হয়ে গিয়েছিল, আর সাথে সাথে কিন্তু তাকে প্রাণে মারে না। অকজু আর ক্যাট চইকে নিয়ে একটা বেঁচে আসে। এটা ছিল মিনের ফেভারিট বীজ। এখানে এনে শয়তানকে মারবে বলে ভেবেছে অকজু। চই তাকে বলে, তুমি কে? আমি তোমাকে আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না, তোমার কোনো ভিডিও তো আমার কাছে নেই। তখন অকজু বলে, আমি ব্যালেরিনা। এবার চই বলে, ওহ, তুমি ওই ব্যালেরিনার জন্য এত সব কিছু করেছো? অকজু বলে, হ্যাঁ। এরপর বলে, তুমি অনেক মেয়ের জীবন নষ্ট করেছো, আমি এমন আর হতে দেব না। এরপর সে একটা আলটিমেট ওয়েপন ইউজ করে, ফায়ার থ্রোয়ার দিয়ে চইকে একবারে অঙ্গার বানিয়ে ফেলে। তোমাদের অনেকের হয়তো মনে ছিল এটা দিয়ে সে হয়তো অনেক গুন্ডাকে মারবে, এজন্য এটা নিয়েছিল, কিন্তু না, সে একসাথে অনেক গুন্ডাকে মারতে হবে এই জন্য এটা নেয়নি। অনেক গুন্ডাকে মারতে হলে তো তার হাতই যথেষ্ট ছিল, সেটা কিনা সে প্রমাণ করেছে। এখন সে আগুনের যন্ত্রটা কিনে